উনি দেখলাম যে হিসাব দিয়েছেন যে ওনার কি পরিমাণ সম্পদ আছে কি নাই, এই হিসাবটা দিয়েছেন। আমি যদি বলি যে 5 তারিখের আগে যে নাহিদ ইসলাম তাকে আসলে তার কথায় কিন্তু সবাই নেমেছিল। আহ, এই যে তিনি সরকারে ছিলেন এতগুলো মাস, এখন কার নাহিদ ইসলাম তিনি একটি দলের আহ্বায়ক হচ্ছেন, প্রধান হচ্ছেন। আহ, তার সেই সংখ্যাগরিষ্ঠতা বা জনপ্রিয়তা রয়েছে কিনা এখনো, আপনি কি মনে করেন? এটা বলা না বড় কঠিন, কারণ আমি বললাম জনপ্রিয়তা নাই, আমি কি করে প্রমাণ করব? আমি বললাম জনপ্রিয়তা আছে, সেটাই আমি কি করে প্রমাণ করব? এটা তো বলা বড় কঠিন। তবে একটা জিনিস হলো কি, উনি কালকে একটা ভালো কাজ করেছেন। উনি দেখলাম যে হিসাব দিয়েছেন যে ওনার কি পরিমাণ সম্পদ আছে কি নাই, এই হিসাবটা দিয়েছেন। তো এটা আমার কাছে পছন্দ হয়েছে। আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সৎসাহস আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি হিসাবটা দেওয়াতে আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে, তাই না? কিন্তু আমি তো দাবি করব যে উনি যেন আরও কিছু দেন। আরও কিছু কি দেন? উনি 6 মাসটাকে দায়িত্বে ছিলেন। এই 6 মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কি কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন, এটা আমি আশা করব। কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টাদের মধ্যে একজন। তথ্য মন্ত্রণালয়ে উনি অনেক অপকর্ম করেছেন। অপকর্ম শিরোনাম হলো কোনটা, মানে সবচেয়ে মানে শিরোমণি কোনটা, সেটা হলো উনি একসঙ্গে সমস্ত সাংবাদিকদের দেশের সমস্ত অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছেন। ভাই, আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাসে আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড একটা গভর্নমেন্ট বাতিল করতে পারে, একটা মন্ত্রণালয় বাতিল করতে পারে। উনি করেছেন। উনি করে ওনার বাহাদুরিটা দেখিয়েছেন। কিন্তু এতে দেশ জাতি কিংবা গণমাধ্যমের যে স্বাধীনতা, তার কি লাভ হয়েছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। ওনার কাছে আমি দাবি করব যে উনি যেন এটা বলেন যে এটা করাতে দেশের কি লাভ হয়েছে, জাতির কি লাভ হয়েছে, অথবা মিডিয়ার কি লাভ হয়েছে। যদি উনি বলতে না পারেন তাহলে তো ওনার ব্যর্থতা। এই বিষয়ে আলাপ করব। একজন দর্শক আছেন ফোনে। জি, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে বাহাউদ্দিন বলছিলাম। জি বলুন। আমাদের আজকের ছাত্রদের যে রাজনৈতিক দল এবং সার্জিস আলমদের যে আচার আচরণ, এটা কি নতুন করে আমরা আওয়ামী লীগের আবার কপি আনতেছি কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্নের উত্তর দেবেন? হ্যাঁ, না, দেখেন, যিনি প্রশ্নটা করেছেন, আমরা আওয়ামী লীগের আবার কপিকে আমদানি করছি কিনা অথবা তাদেরকে পাচ্ছি কিনা উপহার হিসাবে, এই যে কথাটা উনি বলেছেন, উনি কেন বললেন? আপনি ওনার সাইকোলজিটা রিড করার চেষ্টা করেন। তো ওনার সঙ্গে তো সার্জিস আলমের কোনো ব্যক্তিগত সত্যতা নাই। সার্জিস আলম কি ওনার পাকা ধানে যে মই দিয়ে আসছেন তা তো করেন নাই। তাহলে ওনার এটা কেন মনে হলো? এই মনে হওয়াটা গুরুত্বপূর্ণ। একজন সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এদের আচার আচরণ আমাদের কাছে ভালো ঠেকছে না। যেমন ভালো ঠেকতো না আগে ছাত্রলীগের আচরণ, আগে আওয়ামী লীগের লিডারদের আচরণ। উনি কিন্তু ওই তুলনাটা করলেন। উনি যদি, আপনি যদি বলবেন না উনি আওয়ামী লীগের লোক, তো উনি আওয়ামী লীগের লোক হলে তো আওয়ামী লীগের ওই নেতাদের সঙ্গে তুলনা করতেন না। কারণ ওনার কাছে তো আওয়ামী লীগের নেতারা ভালো, যদি আওয়ামী লীগের লোক হইতো। তো উনি তো আওয়ামী লীগের লোক না ভাই, যতটুকু আমি বুঝতে পারলাম। তাহলে উনি কেন এটাকে সেই সমালোচনা করছেন? মানে মানুষের মনে এখন এই প্রশ্নটা কিন্তু আসছে যে আমরা তো একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি। পতন ঘটানোর পর তারপর মানুষ বলছে অবাক করতে, আমরা কাকে আনলাম? আমরা কাকে আনলাম? যারা এলো তারা কি নতুন কিছু এলো? সার্জিস আলম তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছেন রে ভাই। ওনার তো ভিডিও টিডিও দেখি যে ওনার মুজিব কেমন, মুজিবের ব্যাপারে ওনার কি বন্দনা, সেটা তো আমরা ভিডিওতে দেখি অনলাইনে। তো উনি তো ছাত্রলীগের রাজনীতিতে উনি তো মানে মুগ্ধ ছিলেন। তারপর সুযোগ বুঝা, পরিস্থিতি বুঝা সে এখন এখানে আসছেন। তো ওই অতদিনের যে প্র্যাকটিসটা, সেটা কি এত দ্রুত শেষ হয়ে যাবে? নাও হইতে পারে। হয়তো উনি যে বলতেছেন উনি হয়তো ওই জিনিসটাই দেখছেন ওর মধ্যে। আমি জানি না উনি কী আচরণ, কোন আচরণ দেখে বলছেন, কিন্তু আছে তো এদের মধ্যে সেই ঔদ্ধত্য তো আছে। আমি তো দেখি না এরকম তাদের মধ্যে এমন কিছু যে আমাদের তাকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসতে মন চায়, চায় না তো। তাহলে কি করতে হবে যে তাদেরকে আমরা ভালোবাসবো, বা এটা একটি তারা নতুন বুঝবে তাদের কি রাজনৈতিক করতে দলের হবে। চ্যালেঞ্জ কি থাকতে পারে? চ্যালেঞ্জ এদেশের মানুষের চাহিদাটাকে বুঝতে হবে, এদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। শুনেন, মানুষ ঔদ্ধত্য পছন্দ করে না, এগুলো প্রথম কথা। আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না, একে বাতিল করো, এরে বাদ দাও,
আরে ছুঁড়ে ফেলো, এই ধরনের অ্যাটিটিউড মানুষ পছন্দ করে না। এরা প্রথমে এসেই কি করলো, সংবিধান মানি না, বঙ্গবন্ধু মানি না, ৭ই মার্চ মানি না, সব মানি না। তো এটা তো মানি না কোম্পানি হয়ে গেছে। তাহলে এতদিন যারা এগুলো করছে, এগুলি কি মানে বাড়াবাড়ি ছিল? আমি অস্বীকার করবো না, শেখ হাসিনার অনেক বাড়াবাড়ি ছিল। সে যে সব কিছুতে তার বাপের নাম বসানো, তার মায়ের নাম বসানো, তার ভাইয়ের নাম বসানো, ভাইয়ের বউয়ের নাম বসানো, এই যে সেগুলি যেগুলি সে করছে, এগুলো টু মাচ। উনি মনে করতেন, উনি বলতেন না তো এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আসলে কি তাই করছে? তো করে না। একজন লোক ওনাকে দেশ স্বাধীন করতে পারে নাকি? এটা কি মানে আপনার টেবিলে বসে স্বাধীন হয়েছে নাকি? যদি এক কাগজ দেশে এগুলো তা তো হয়নি রে ভাই। এই দেশে যদি শেখ মুজিব যদি সব স্বাধীন করে দিত, তাহলে এই যে 30 লাখ লোক মারা গেল, এগুলি কেমনি মারা গেছে? এদের জীবনে কোনো মূল্য নাই। তো এটা তো আর হয় না। স্বাধীন কখনো এক এক হয় না। শেখ হাসিনা প্রচার করার চেষ্টা করছে যে আমার বাপ স্বাধীন করছে। এই কথা বলার মাধ্যমে সে পুরো জাতিকে অপমান করছে। তার বাপকে উপরে তুলতে পারে নাই। তার বাপকে উপরে তোলার চেষ্টা করে কি হয়েছে, এখন তার পরিণতি আমরা দেখতেছি। তো শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব একজন জাতীয় নেতা। জাতীয় নেতাকে সে আওয়ামী লীগের নেতা বানাই দিছে। যে কারণে আওয়ামী লীগের দলের যে পরিণতি, আওয়ামী লীগ দল বলবো না আমি, আওয়ামী লীগের সরকারের যে পরিণতি, সেই পরিণতির ফল তার মূর্তি, তার আপনার বিভিন্ন রকম কোলা যেগুলো ছিল সব এগুলো ভোগ করতেছে। নামকরণগুলি বন্ধ হচ্ছে একটার পর একটা, নামকরণ উঠে যাচ্ছে একটার পর একটা। এগুলো ওনার বাড়াবাড়ি কেন হয়েছে? তো সেই বাড়াবাড়ি যেটা হয়েছে, সেই বাড়াবাড়ি আমরা আবার রিপিট দেখতে চাই না। আমরা এটা কোনো অবস্থায় এটা আবার রিপিট দেখতে চাই না। কাজে বুঝতে হবে যে জনগণ আসলে কি চায়। জনগণ অধ্যত্ব পছন্দ করে না, জনগণ অপমান পছন্দ করে না। শেখ হাসিনা মানুষকে অপমান করছে। শেখ হাসিনা মানুষের কষ্ট নিয়ে রসিকতা করেছে। এই যে ওই দিন দেখলাম এক জায়গায় একটা ফেসবুকে একজন লিখেছে যে রমজান মাস আসতেছে, আমরা আমাদের আপারে খুব মিস করতেছি, এখন আমাদের ওই আপনার দিয়া কি মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানানোর রেসিপি আমাদেরকে কে দিবে? এগুলো যোগ হচ্ছে ওনাকে নিয়ে হাসি তামসা হচ্ছে। তো এগুলো তো উনি ক্রিয়েট করেছেন। এর জন্য কিন্তু যারা এই রসিকতা করছে তারা দায়ী না, যিনি ওই রেসিপি দিতেন তিনি দায়ী। তিনি মনে করেছেন এটা আমার কোনো শেষ নাই, আমি অনন্তকাল থাকবো। তো অনন্তকাল এখন এরা যদি মনে করে যে আমাদের উপরে কি আছে, আমরা যা বলবো তাই হবে। কালকে বললাম ওই ভবন ভাঙা হয়ে গেল, ওহ আমি কত পাওয়ারফুল। তো এরা যারা ভাবে এটারও শেষ আছে ভাই। ফোনে আরো দুজন দর্শক আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি আমি ঝর্ণা বলছি, গাঙ্গাতি থেকে। আমি মাসুদ সাহেবের কাছে আমার প্রশ্নটা হলো যে আমাদের প্রধান উপদেষ্টার উৎসাহেই ছাত্ররা এই সংগঠনটি করলো, রাজনৈতিক দল গঠন করলো। উনি বারবার তাদেরকে বলতেছিলেন যে তোমরাই আমাদের নেতৃত্ব দিবে আগামী দেশের। তার উৎসাহে যেহেতু দল গঠন হয়েছে, এটা জনগণ এখন বিশ্বাস করে, সাধারণ মানুষ বিশ্বাস করে যে ডক্টর ইউনূস সাহেবই তাদেরকে দল গঠন করার জন্য চাপে রেখে তাদেরকে দল গঠন করাইলো। এখন তাদের টাকার উৎসটাও কি উনি দিবেন কিনা, উনি ডোনার হবেন কিনা? যে টাকাটা উনি আপনার গ্রামীণ ব্যাংকের শ্রমিকদের 25 কোটি টাকা দেন নাই, সেটা উনি মামলা থেকে প্রত্যাহার করে দিয়েছেন। তারপরে দেশের যে ব্যাগ যেটা ছিল, গ্রামীণ ব্যাংকের যে ব্যাগ ছিল, সেই ব্যাগটা উনি প্রত্যাহার করে নিয়েছেন। সেই টাকাটাই কি ছাত্রদের মাঝে দিয়ে, তাদেরকে দিয়ে তার ডোনার হয়ে কি উনি দল গঠন করলেন কিনা? এইটুকুই আমার আপনার কাছে প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছি আমরা। মোহাম্মদ জুমারুল ইসলাম, জি বলুন। যশোর চৌগাছা থেকে বলছি। আমার প্রশ্ন, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র 3 জন সদস্য সরকারের ছিল, একজন পদত্যাগ করে দল গঠন করেছে, আর 2 জন কি রয়ে গেছে সরকারে, কি ওই দলে সহযোগিতা করার জন্য রয়েছে? আর যদি সহযোগিতা নাই করে তাহলে তো ওনারা পদত্যাগ করতে হবে। তাহলে তো বৈষম্য তো ওনারাই সৃষ্টি করছে। কেন মাসুদ ভাই, আপনার আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি নিয়ে আমরা সবগুলোর উত্তর একবারে আপনার কাছ থেকে নেব। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। হ্যালো, আমার নাম মোহাম্মদ লাভলু মিয়া, আমি মানিকগঞ্জ জেলা থেকে ফোন দিছি। জি বলুন। আমার প্রশ্ন হলো
এই যে জুলাই গণহত্যায় যে ছাত্র গার্জেনরা যে আহত হলো, শুনতে পাচ্ছি, বলুন। এদেরকে কেন হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে আসতে হলো সহায়তার জন্য? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। জি, জনাব মাসুদ কামাল, ৩টি প্রশ্নের উত্তরই যদি আপনার কাছ থেকে একে একে নিই। একটি হলো, আমি কি মনে করিয়ে দেবো আবার, যে ডক্টর না না, আমার কাছে জি লেখা আছে। জি প্রথম যে প্রশ্নটা ছিল যে প্রধান উপদেষ্টাকে এখানে অর্থনৈতিকভাবে হুম কোনো রকম হেল্প করছেন কিনা, এবং ওনার যে টাকাগুলি ওনাকে দিতে হয় নাই, যে আগে কোর্টে রায় দিয়েছিল দেওয়া লাগবে, হুম কিন্তু পরে আবার কোর্ট দিতে হলো না, সেই টাকা দিলেই তো অনেক টাকা হয়ে যায়, এই ধরনের একটা কথা উনি বলেছেন। তো আসলে প্রধান উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টা মানে উনি তো ভার্চুয়ালি প্রধানমন্ত্রী। তো সেখানে কিন্তু ওই টাকাটাই তাকে দিতে হবে, নট নেসেসারি। উনি চাইলে অনেক কিছুই দিতে পারেন। আপনি যদি জানেন যে আগে দেখবেন, আপনার আগেকার আমরা দেখতাম শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সঙ্গে কার কার ছবি আছে, এই ছবি যদি আপনি দেখান, যে আমার সঙ্গে আপনার ফেসবুকে মোবাইলে আপনার উপরে যদি শেখ হাসিনার সঙ্গে আপনার সঙ্গে একটা ছবি আছে, ঘনিষ্ঠ ছবি, এই ছবি নিয়ে আপনি ডিসির সামনে যাবে, দেখলে ছবিটা একবার ওপেন করেন, ডিসি এই ছবি দেখলে পরে আপনি যা চান সব করে দেবে। ছিল না এই জিনিসটা? অনেকে আমি একসময় দীর্ঘদিন টেলিভিশনে চাকরি করতাম, ওখানে দেখতাম রিপোর্টাররা একটা রিপোর্ট চালাচ্ছে, মাঝখানে হঠাৎ করে একটা ছবি আসলো যে ছবিটার কোনো প্রয়োজন নাই, ওই রিপোর্টের সঙ্গে প্রয়োজন। আমি বলতাম, ভাই তুমি এই ছবিটা কেন দিলে? আমি এবার যাই মানে যে আপনার মানে এডিটিং রুমে যে ছবিটা বলতে, ওই ছবিটা কী কেন দিয়েছ? তো রিপোর্টার বলতে, ভাই এটা হলো অমুক লিডার, সে চাইছে যে তার জন্য একটু দেখায় একটা সিন, তাহলে হাসিনার সঙ্গে সে আশেপাশে আছে, এইটাকে সে কেটে নিয়ে তার বাসার ড্রয়িং রুমে রাখবে, এবং ওইটা দেখেই তার এখানে যত লোক আসবে সবাই ভাববে এটা সে খুব পাওয়ারফুল। কাজেই হাসিনার কিন্তু ওই ভদ্রলোককে 5 টাকা 10 টাকা দিতে হয় নাই, ওই ছবিটাই তার জন্য কোটি কোটি টাকা আসার ব্যবস্থা করে দিছে। তো এরা, এই দলটা, এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি। এরা, আমি তো অন্যভাবে বলি, এটা ডক্টর ইউনূসের দল, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে, উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন। এই ছাত্ররা দল করতে চায় নাই, উনি বলেছেন তোমরা দল করো। বলেছেন না? বলেছেন তো। উনি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে পডকাস্টে বলেছেন। আমি তাদেরকে বললাম তোমার দল করো, ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না। আমি বললাম যে না, তোমাদেরকে দেশের সমস্ত লোক চিনে। উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন, এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা, তুমি যে এই দলটাকে হ্যান্ডেল করো। তাহলে সবাই জানে এটা উনার দল, উনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না, দেওয়ার মতো লোকের অভাব নেই এই দেশে। যারা নাকি ওনার নেক নজরে পড়তে চায় তারা দিয়েছে, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে। এই সরকার আসার পর দেখলাম যে 10টা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। তার মধ্যে মানে এক সালমান রহমান ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়েছে? হয় নাই তো। কি কারণে? মানে কেউ কেউ বিদেশে পালাই গেছে, কেউ কেউ দেশেই আছে, কোনো সমস্যা হচ্ছে না তাদের, বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো, হয়ে যাচ্ছে কাজ, হয়ে যাচ্ছে কাজ। 2 লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই, এটা মামার বাড়ির আবদার না, যে মামার বাড়িতে 10 জন বন্ধু নিয়ে গেলাম, মামা একটা খাসি জবাই করে আমাদের খাওয়াই দিল, মামা খুব আদর করে। ভাই এটা ওই জিনিস না। টাকাটা কোত্থেকে আসে? টাকা কি ভূতে জোগায়? টাকা ভূতে জোগায় না, টাকা আসমানি উপায়ে আসে না ভাই। আসমানি উপায়ে টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ে রোজা রাখতো না, আল্লাহ তাআলা কিছু টাকা পাঠাই দিত। তার তো, আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন, তাহলে কষ্ট দিল কেন? আসমানি উপায়ে ওহি আসে, টাকা আসে না। যদি টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা ভাবেন, হিসাব সিম্পল। তারা বলুক কোথেকে টাকা আসছে, কার কার কাছ থেকে টাকা আসছে বলুক। রূপায়ণ টাওয়ারে বিশাল অফিস বানাইছে, আমি বহুবার প্রশ্ন করছি, তার বলুক কোথেকে টাকা এই অফিসে ভাড়া দেয়। আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব, উনি রোলেক্স ঘড়ি, আরও দামি দামি ঘড়ি পড়তেন, ফিলিপ্পা থেকে ঘড়ি পড়তেন উনি। একটা ঘড়ির দাম 32 লাখ 33 লাখ টাকা। উনি বলতেন ওনার বন্ধুরা নাকি ওনাকে গিফট করছে। করছে তো, আপনারা কেউ গিফট করে এরকম?
আমার করে? আমাদের তো করে না। আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে, কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আপনার আমার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই, কেউ গিফট করবে না ভাই, এটাই রিয়েলিটি। তো ওনাদেরকে গিফট করে কেন? কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে। ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে, পারে না? পারে তো। অনেক ব্যবসায়ী অফিসে, বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের এই সমন্বয়কদের যাতায়াত আছে, শুনেছি এগুলি কথাবার্তা। কাজে এগুলি কিন্তু ভাই নানাভাবে ঘটে। কাজে সেখানে টাকা দেওয়া লাগে না, টাকা অটোমেটিক এসে যায়। আরেকজন প্রশ্ন করেছেন যে বৈষম্য বিরোধী 2 জন এখন রয়ে গেছে ক্যাবিনেটে, তারা কি সহায়তা করার জন্য রয়ে গেছে? উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন, আমিও ওনার সঙ্গে একমত। আমি এভাবেই মনে করি। 2 জনের একজন আছে কোথায়? এলজিআইডি মিনিস্ট্রির, মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এলজিআইডি মিনিস্ট্রি, কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে। যাকে ইচ্ছা তাকে প্রশাসক বানায়। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, ঢাকা নর্থ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে, ওনার কি যোগ্যতা? ওনার কি যোগ্যতা? উনি কোনোদিন স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন? উনি জীবনে কোনোদিন একটা ইউপি চেয়ারম্যানও হয়েছেন? ওনার একটা এনজিও আছে, সেই এনজিওর এক কর্ম, তাও অত বড় কোনো এনজিও না, দেশ জুড়ে বড় কোনো, উনি কি বিশাল কোনো সংগঠক? তাও তো না, বরং উনি একদম বিতর্কিত এনজিও করবি, তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল। কেন? আমার পছন্দ, আমি বানাই দিলাম। উপদেশটা কি বলে? তারা ইচ্ছা করলে পারে। কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন? যে কোথায়, কোন কাগজে লেখ? তার পাশের থেকে বসে দেখলাম ইন্টারভিউ, এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি। আপনারা ইচ্ছা করলে কিচ্ছু পারেন না। আপনারা যেটা বসাইছেন জনগণের টাকা 9-6 করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই। মাথায় রাখতে হবে এই দিন না, আরো দিন আছে।